যে অবস্থা কোথায় জি ম্যাম। ছাত্রছাত্রী প্রমাণ করে দিল যে যে কোনো কিছু করা সম্ভব। অবশ্যই ম্যাম, স্টুডেন্ট পাওয়ার। সেটাই, কারণ এদের টু বি অনেস্ট এদের কোনো মানে কোনো পিছু টান নাই জি যে ম্যাম। এরকম না। আমাদের যেরকম চাকরি বাকরির ক্ষেত্রে যারা আন্দোলন করে তারা চিন্তা করে যে কিছু কিছু মানুষ চিন্তা করে যে আমার একটাই চাকরি, আমার পরিবার চলতেছে না, সো আমার এই চাকরিটা রাখতেই হবে। এখন যদি আসেন সে এখন যদি এই চাকরিটা চলে যায় তাহলে আমার পরিবার চালানোর জন্য সমস্যা। জি ম্যাম। কিন্তু যারা স্টুডেন্ট তাদের তো এটা চিন্তা ভাবনা নাই। প্রথমে তারা একজন মারছে, আরো 10 জন আসছে, 10 জন 100 জন করতে করতে লাস্টে যখন বিএনপি এসে এক জায়গায় হলো তখন বিষয়টা হয়ে গেছে কি যে রাজনৈতিক আন্দোলনে পর্যন্ত চলে গেছে। সেটাই। আর কেউ কি কল্পনা করতে পারছিলেন যে শেখ হাসিনা কখনো কোনোদিন স্বপ্নেও ভাবি নাই উনি যে বাংলাদেশে এরকম একটা সিচুয়েশন থাকে, তাও 2024 সালের মতো একটা সময় কখনোই কল্পনা করতে পারে না। একদম আমরা আন্দোলনের আন্দোলন প্রথম থেকে যে শুরু হয়েছে তখনই ভাবছে যে এটা এমন একটা পর্যায়ে তখন একদম আন্দোলন হয়ে গিয়ে সেইটাই সেখান থেকে আসছে। কারণ উনি উনি তো ক্ষমতা লিপ্সু একটা মানুষ, তো সত্যি কথা বলতে উনি যেটা চিন্তা করছিলেন সেটা হচ্ছে যে একজনকে মারবো সবাই ভয়ে চলে যাবে, কিন্তু এটা হয় নাই। আস্তে আস্তে হাজার হাজার মানুষ আসছে। 160 জন লাশ স্টুডেন্ট একদম সিরিয়াল হয়ে রাখে 160 জন। এবার আরো তো বহু জায়গায় বিভিন্ন জায়গায় হ্যাঁ, মহাখালীতে যখন আমরা নামছিলাম তখনও তো মারা গেছিল। প্রচুর পরিমাণে অনেক মারা গেছে, অনেক। গুলি করার পরে মরে গেছে আর রাইফেল দিয়ে দিয়ে মাথার উপরে এরকম তাকাই বাইরে এসে। হ্যাঁ, হ্যাঁ, কত গুম হয়েছে। মারা গেছে তো প্রথমে আবু সাইদ। আবু সাইদকে মারার পরেই সবাই খেপে গেল। এখন আবু সাইদ আর ওই যে ছেলেটা পানি খাওয়াইলো এই দুইটা ছেলে বরাবর মারা যায়। এরপর আস্তে আস্তে আবার এখন দুইটা তিনটা ছোট বাচ্চা মারা গেল বারান্দায় খেলতেছিল ছাদে একজন। হ্যাঁ, ওখান থেকে জিনিসটা আরো বেশি এখন সাপোজ আপনাকে আমি বলতেছি যে আপনার সাথে আমার জ্ঞান যেমন, আপনাকে বলতেছি যে আসেন আমারে গুলি করেন, তার মানে কি আপনি কি গুলি করবেন? এদের বাঙালি। তারপরে আরেকটা ছেলে ওই যে 17 বছর 18 বছর হয় নাই ওনাদের কি করলো পড়ে উঠে তখন আবার ওটা ওই খারিজ করে দিল হাস্যকর করে ফেলছে। তারপরে ওবায়দুল কাদের বলছে এদের সোজা করতে আমাদের ছাত্রলীগই যথেষ্ট। নামাইছে ছাত্রলীগ, নামাইছে পুলিশ। দুইটা কথাই আজকে মনে করেন যে এই আজকের এই দিন আর কি দেখতে ওই যে রাজাকার আর এদের সোজা করতে ছাত্রলীগই যথেষ্ট। আবার মমতাজ বললো না যে আমি যদি বিদেশে গিয়ে গান গাই তাহলে এর চেয়ে বেশি রেমিটেন্স কামাইতে পারবো, এই জন্য রেমিটেন্স দিল বন্ধ করে। কত দ্রুত পদত্যাগ করছে বুঝতে পারতেছেন? তারপরে হচ্ছে দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে চায়। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু ওই দিন বলছে যে আওয়ামী লীগ একটা বড় দল, তারা গেছে, তারা তাদেরকে কেউ পাঠায় না, নিজের ইচ্ছেই গেছে। যদি তারা আসতে চায় আসবে এবং দল গঠন করতে চাইলে গঠন করতে পারবে। এই জন্য আবার পরে মা বোঝাইল সেটাই। আচ্ছা বাদ দেন, এখন যে আসছে আশা করি ভালো কিছু হবে। এখন তো বাঘা বাঘা মানুষগুলাকে তো মন্ত্রিসভায় বসানো হইলো। বাঘা বাঘা মানুষ তো মন্ত্রিসভায় বসানো হইলো, তারপরেও দেখি আশা রাখতেছি ভালো কিছু হবে। আবার এই যে জুলাই সেপ্টেম্বরে আচ্ছা, আজকে আপনাদের পড়াবো যেটা সেটা হচ্ছে ওরাল কেয়ার বা মাউথ কেয়ার, পার্সোনাল হাইজিন। যেটা এখন পার্সোনাল হাইজিন সম্পর্কে আপনাদের ধারণা কি? ব্যক্তিগত পরিচ্ছন্ন ম্যাম। ব্যক্তিগত পরিচ্ছন্নতা কি রকম? আপনি যদি পরিচ্ছন্ন থাকেন তবেই তো পেশেন্টকে পরিচ্ছন্ন রাখার উপদেশটা দিতে পারবেন বা পরিচ্ছন্ন রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা কি জানেন বা কি বুঝেন? পার্সোনাল হাইজিনটা কি আপনাদের ভাষায় কি? পার্সোনাল পরিষ্কার থাকা, একদম হাইজিন মেনটেন, মানে হাইজিনের বাংলাটা দিয়ে নিজের হাইজিন।
একদম প্রাইভেট পার্ট। পার্সোনাল হাইজিনই তো বলে দিচ্ছে। এখন হাইজিনটা কি, কিভাবে মেনটেন করবেন? ব্যক্তিগত পরিচ্ছন্নতা, এখন পরিচ্ছন্নতা কিভাবে মেনটেন করতে হয়? অবশ্যই অভ্যাসের মাধ্যমে। হ্যাঁ শিওর। অবশ্যই অভ্যাসের মাধ্যমে, তাই না? আপনাদের যদি এরকম অভ্যাস থাকে যে আমার ঘর অপরিচ্ছন্ন থাকুক, এর ভিতরে আমি ঘুমিয়ে পড়বো, এটা একটা অভ্যাস। আর আমার ঘরটা পরিষ্কার করে সুন্দর করে আমি ঘুমাবো, এটা একটা অভ্যাস। আমরা মানুষ, আমাদের যে অভ্যাস করাবে আমরা সেই অভ্যাসে অভ্যস্ত। যেমন আমরা থাকি কোন অঞ্চলে? নাতিশীতোষ্ণ অঞ্চলে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, তারাও কিন্তু মানুষ, তারা থাকে কোথায়? আপনার হচ্ছে অনেক ঠান্ডা এরিয়াতে, আইসল্যান্ড অথবা অ্যান্টার্কটিকায়। আবার কিছু মানুষ আছে থাকে সৌদি আরবের মতো জায়গায়, তাই না? কারণ আমরা মানুষ অভ্যাসের দাস, সত্যি কথা বলতে। পার্সোনাল হাইজিনটা আমাদের এমন একটা অভ্যাস, অর্থাৎ পার্সোনাল হাইজিন ইজ এ কন্ডিশন অ্যান্ড প্র্যাকটিস, একটা অবস্থা এবং প্র্যাকটিস যেটার মাধ্যমে আমরা কি করি? আমাদের স্বাস্থ্যকে রক্ষা করি বা আমাদের স্বাস্থ্য মেনটেন করি। কিসের মাধ্যমে? রোগ থেকে মুক্ত থাকার মাধ্যমে। মানে রোগ মুক্ত থাকার জন্য আমাদের ভিতরে আমরা যে অভ্যাসটা গড়ে তুলি সেটাই হচ্ছে আপনার পার্সোনাল হাইজিন, ঠিক আছে? এখন পার্সোনাল হাইজিনের জন্য আপনার কি, পার্সোনাল হাইজিনের গুরুত্বগুলো কি বা ইম্পর্টেন্সগুলো কি? টু মেনটেন গুড হেলথ, ভালো স্বাস্থ্য রক্ষা করার জন্য। এখন ভালো স্বাস্থ্য কিভাবে রক্ষা করা হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে বা নিজেকে ক্লিন রাখার মাধ্যমে। আপনার চোখে ধরেন অ্যাকুয়াস হিউমার, যেটাকে আমরা বলি চোখের ক্যাথর, এটা জমতে 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 আপনি যদি পরিষ্কার না করেন, একটা টাইমে কি হবে? আপনার চোখে ইনফেকশন হয়ে যাবে। তার মানে কি এটা স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর কি ক্ষতিকর না? সো ভালো স্বাস্থ্য মেনটেন করার জন্য আপনাকে কি করতে হবে? পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে টু প্রিভেন্ট দ্য রিস্ক অফ দ্য ডিজিজ। ধরেন আপনার হাত ধুয়ে ভাত খাওয়া অভ্যাস নেই, তাহলে কি হবে? আপনি ওয়াশরুম করে আসলেন, এসে হাত ধুইলেন না, ভাত খেতে বসলেন তখনও হাত ধুইলেন না, তাহলে কি হবে? আপনার হাতে কয় কোটি ভাইরাস থাকে? 3 কোটি ভাইরাস থাকে। এর ভিতরে যদি একটা দুইটা, হ্যাঁ খালি চোখে সেটা দেখা সম্ভব না। আমাদের হাতে অনেক জীবাণু থাকে। এই যে আমি এই বইয়ের উপরে যে হাত দিচ্ছি, এটার ভিতরে অনেক জীবাণু আছে, তাই না? সো খাবার আগে, ওয়াশরুম থেকে আসার পরে অবশ্যই হাত ধোয়াটা ইম্পর্টেন্ট যে কোনো মানুষের ক্ষেত্রে। আমাদের ইউনিভার্সালে একদিন একটা কথা বলতেছে যে ওয়াশরুম থেকে এসে তোমরা হাত ধুইছো কিনা এটা ইম্পর্টেন্ট না, পেশেন্টের ক্ষেত্রে হাত ধুইছো কিনা। আরে ভাই, আমি যদি নিজেকেই ভালো না বাসি তাহলে পেশেন্টকে কীভাবে ভালোবাসবো? আমার কথা হচ্ছে এটা। টু মেনটেন হাই স্ট্যান্ডার্ডস অফ হেলথ, টু এনজয় হেলদি লাইফ, টু কিপ হ্যাপি অ্যাফোর্ড মেন্টাল স্যাটিসফ্যাকশন। আপনার ঘর যদি পরিষ্কার থাকে তাহলে কি হবে? আপনার মনটাও ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। সো আপনার কি করতে হবে? পার্সোনাল হাইজিন মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? পার্সোনাল হাইজিনে তেমন কিছু পড়ার নাই। এখন আমরা যেটা পড়বো, যেটা মাউথ কেয়ার আর হচ্ছে ওরাল কেয়ার। এখন মাউথ কেয়ার কার নিতে হবে? অবশ্যই আনকনসিয়াস পেশেন্ট বা বেড রিটেন পেশেন্ট। ওরা কি আপনার উঠে হেঁটে যে ওয়াশরুমে যেয়ে তার দাঁত পরিষ্কার করতে পারবে না বা মুখ পরিষ্কার করতে পারবে না, যেমন ধরেন প্যারালাইজ পেশেন্ট, অবশ্যই পারবে না। তাহলে কি তার মুখ কোনোদিন ধোয়া হবে না? তা তো না। তো অ্যাজ এ নার্স আমরা কিভাবে আপনার হচ্ছে ওরাল হাইজিন মেনটেন করবো, এখন ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা। তো ওরাল হাইজিনটা কি? ওরাল হাইজিন ইজ এ প্র্যাকটিস অফ কিপিং দ্য মাউথ ক্লিন অ্যান্ড হেলদি বাই ব্রাশিং, ফ্লসিং টু প্রিভেন্ট টুথ ডিকে অর গাম ডিজিজ। মানে হচ্ছে আপনার যে ক্যাভিটিটা কি? আপনার দাঁতের উপরের এনামেলটা, দাঁতের উপরে যে স্তরটা, সাদা স্তরটা, এই যে এটাকে বলা হয় এনামেল। এনামেল ক্ষয় হয়ে গেলে কি হবে? আপনার ওখানে পেইন হওয়া শুরু করবে। পরিবেশের সাথে যখন এটা অ্যাটাচ হবে তখন হচ্ছে আপনার পেইন হওয়া শুরু করবে। সো যারা অনেকদিন ধরে দাঁত মাজে না তাদের আস্তে আস্তে এনামেলটা ক্ষয় হয়ে যায়। কেন ক্ষয় হয়ে যায়? কারণ মুখের ভিতরে খাবারের কণা আটকে থাকে, বিভিন্ন ধরনের জীবাণু। হ্যাঁ, ওগুলা ভক্ষণ করতে করতে ওই জায়গাটা ড্যামেজ হয়ে যায় বা কালো হয়ে যায়। সো যারা আনকনসিয়াস পেশেন্ট তারা তো মাউথ কেয়ার করতে পারবে না, সো তাদেরকে আমাদের মাউথ কেয়ার করে দিতে হবে।
এই যে কয়েকদিন আগে আমি দেখলাম একজন কেয়ার গিভার নিচ্ছে 24,000 টাকা স্যালারি, 24 ঘন্টা ডিউটি। হুম, এরকম আমি প্রায় সময় দেখি। 10 ঘন্টা করে না, 12,000 টাকা। হ্যাঁ, 24 ঘন্টা ডিউটি আছে, 24,000 টাকা স্যালারি। টানা 24 ঘন্টা করবেন না। 24 ঘন্টার মধ্যে তো টানা 24 ঘন্টা ডিউটি করবেন না। উনি তো বলছেন, হ্যাঁ, বাসায় লোক হিসেবে নিচ্ছে, কয়েকদিনের জন্য নিচ্ছে 24,000 টাকা স্যালারি। না, 24 ঘন্টা মানে তো 24 ঘন্টাও ডিউটি করছেন না। না বসে বসে তো রয়েছেন না। হ্যাঁ, একটু রেস্ট দিচ্ছে। পেশেন্টের কাছে স্যার অ্যাটেন্ডেন্স হিসেবে থাকতেই হবে আর কি। হ্যাঁ। প্রচুর বিরক্ত করেন, একটু কোর্স করায়। হ্যাঁ, সেই জন্য আপনাদের এখন ওরাল কেয়ার আমরা একজন কনসিয়াস পেশেন্টের জন্য কেন নিব? টু প্রিভেন্ট ডেন্টাল ক্যারিজ অর টুথ ডিকে, মানে দাঁতের ক্ষয় এবং ভেঙে যাওয়া দূর করতে। ডেন্টাল ক্যারি মানে দাঁতের ক্ষয়, আর টুথ ডিকে হচ্ছে দাঁত ভেঙে যাওয়া। অনেকের দাঁত ভেঙে যায়, আমার দাঁত ভেঙে গেছে, ভেঙে ভেঙে আসছে যখন টিউবওয়েলে বাড়ি গেছিলাম। তো এই ভেঙে যাওয়ার প্রতিরোধ করতে কি করতে হবে? মাউথ কেয়ার করতে হবে। টু ফিল ফ্রেশ, ক্লিন অ্যান্ড সোশিয়ালি অ্যাকসেপ্টেবল। তো সোশিয়ালি অ্যাকসেপ্টেবল না কেন? যারা দাঁত মাজে না তারা সোশিয়ালি অ্যাকসেপ্টেবল না কেন? ধরেন আপনার সাথে কথা বলছি, আপনার মুখ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে, তাহলে আপনার কাছে কি আমি ফ্রি ফিল করব বা আনইজি ফিল করব না? অবশ্যই করব, তাই না? যে একজন কথা বলছে, তার মুখ থেকে অনেক গন্ধ বের হচ্ছে, এটা নিজের কাছেও খারাপ লাগে। বা আমি আপনার সাথে কথা বলছি, আমার মুখ থেকে গন্ধ বের হচ্ছে, আমারই নিজের কাছে কেমন জানি লাগবে যে ইস। বুঝতে পারছেন? টু ক্লিন দ্য মাউথ অফ ফুড পার্টিকেল, প্ল্যাক অর ব্যাকটেরিয়া, মানে আমাদের ভিতরে আমরা যদি দাঁত মাজি তাহলে কি হবে? টুথপেস্টের ভিতরে কি থাকে বলেন তো? অনেক। হ্যাঁ 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 হ্যাঁ, ফ্লুরাইড থাকে। ফ্লুরাইডটা হচ্ছে আপনার কি করে? আপনার হচ্ছে এনামেলকে রক্ষা করে, বা আপনার দাঁতের ভিতরে যে প্লাকগুলো থাকে এগুলোকে ক্লিন করে। ক্লিন করার ফলে কি হবে? আপনার দাঁতের ভিতরে এক্সট্রা কোনো ব্যাকটেরিয়া বা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না। সবাই বলে এই যে গ্রামে দেখা যায় যে আপনার বেদেনির কাছ থেকে যে অনেকগুলা পোকা তুলে নিয়ে আসে, ম্যাম তুলার মধ্যে একদমই মিথ্যা। এটা কি রকম টাইপের ম্যাম? এটা কি ভ্রম চোখের একটা এটা চোখের ভ্রম। আপনার দাঁতে এত বড় বড় পোকা আর আপনি টের পান না, এটা কিভাবে সম্ভব? সিঙ্গে লাগায় না, টাই না, রক্ত খারাপ ব্লাড বাইর করতে পারে না, টান দিয়ে। এটা বিষয় দাঁতের ভিতরে বড় বড়, চোখের ভিতরে বড় বড় পোকা। এটা কিভাবে সম্ভব? চোখের ভিতরে আমার দেখছি এক দাঁত ছিল। আপনি বলেন তো কিভাবে সম্ভব? এটা কি সম্ভব? এই যে দাঁত, এই যে দাঁত, এখানে এত বড় বড় পোকা রয়েছে, আপনি দেখতেই পান না বা আপনি ফিলও করতে পারেন না। এটা সম্পূর্ণ চোখের ভ্রম। আপনার দাঁতটা নষ্ট হয় শুধুমাত্র ব্যাকটেরিয়ার কারণে, যেগুলো আপনার দাঁতের এনামেল গুলাকে খায়। দাঁতে পোকা খায়, ঠিক আছে, পোকা মানে ব্যাকটেরিয়া। হ্যাঁ, ওগুলা খেতে খেতে। হ্যাঁ হ্যাঁ। টু প্রিভেন্ট ইনফ্লামেশন অফ গ্লাম, স্যালিভারি গ্ল্যান্ড। আমাদের মুখে অনেকের আছে যে গাম ব্লিডিং হয়। গাম ব্লিডিংটা কি? দাঁতের মাড়ি ফুলে, দাঁতের মাড়ি মানে হচ্ছে গাম, গামের ব্লিডিং মানে দাঁতের মাড়ি ফুলে আপনার হচ্ছে ওখান থেকে ব্লাড বেরিয়ে যায়। তো এটাকে প্রিভেন্ট করতে আমাদের কি করতে হবে? মাউথ কেয়ার করতে হবে। টু কমপ্লিট স্টোমাইটিস, গ্লস্টাইটিস। স্টোমাইটিস কি বলেন তো? ITIS মানে বুঝাইছিলাম আমি। প্যানক্রিয়েটাইটিস, স্টোমাইটিস, এগুলা কি? হ্যাঁ, ITIS মানে ইনফ্লামেশন, ঠিক আছে, আর টমি মানে অপারেশন। যেমন অ্যাপেন্ডেক্টমি মানে অ্যাপেন্ডিক্সের অপারেশন। অ্যাপেন্ডিক্স যেটা, অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স, আর অ্যাপেন্ডেক্টমি হচ্ছে অ্যাপেন্ডিক্স কেটে ফেলা, ঠিক আছে। কোলনেক্টমি মানে কোলন কেটে ফেলা। সেদিন একটা অফার দিচ্ছে দেখলাম, কোলোস্টমি পেশেন্টের ব্যাক চেঞ্জ করতে হবে 30,000 টাকা দিলে 4 বার খালি ব্যাক চেঞ্জ করে দিবে। হ্যাঁ, না না, ওখানে আপনার হচ্ছে কিছু কিছু বাচ্চা আছে যাদের আপনার হচ্ছে অ্যানাল ক্যানেল পুরোপুরি হচ্ছে হয় না, বিকশিত হয় না।
এই জন্য আপনার হচ্ছে পেটের সাইডে আলাদা একটা লাইন করে দেয়, লাইন করে ওখান থেকে করে বের করে, এটা হচ্ছে কোলেস্ট্রল। কোলনটা আপনার অ্যাসেন্ডিং কোলনটা বের করে দেয়, বুঝতে পারছেন? ফর আনকনসিয়াস পেশেন্ট, এখন আনকনসিয়াস পেশেন্টের ওরাল ইনফেকশন দূর করতে সে তো আর নিজে নিজে ব্রাশ করতে পারবে না, তাই না? সো আমাদের আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে আমাদের ওরাল হাইজিন মেনটেন করে দিতে হবে। যেমন ধরেন আপনি একটা ওয়ার্ডে ডিউটি করলেন, যেটা হচ্ছে মেডিসিন ওয়ার্ড, ওখানে অনেক আপনার হচ্ছে প্যারালাইজ পেশেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওর বুকটা আপনাকেই পরিষ্কার করে দিতে হবে। বাইরের দেশে যদি কখনো চাকরি করতে যান তাহলে এই কাজগুলোও করে দিতে হবে। এখানে তো সরকারিতে বলে দেয় যে আপনাদের পেশেন্ট এই যে মাউথ ওয়াশ, এই যে এটা আপনাদের পেশেন্ট আপনারা করে নেন। হ্যাঁ, হেল্পলেস পেশেন্ট, পেশেন্ট উইথ ফ্লুইড ডায়েট, মানে যেই সমস্ত পেশেন্ট ফ্লুইড ডায়েট পায়, সফট অ্যান্ড লিকুইড ডায়েট পায় তাদের ক্ষেত্রে। মাউথ ব্রিদার্স, ওরাল সার্জারি পেশেন্ট, যে সমস্ত পেশেন্টের ওরাল সার্জারি হয়েছে তাদেরকে মাউথ কেয়ার করে দিতে হবে, ঠিক আছে? প্যারাপ্লেজিক পেশেন্ট, প্যারাপ্লেজিক মানে কি, যেই সমস্ত পেশেন্টের প্যারালাইসিস হয়েছে এরাই হচ্ছে প্যারাপ্লেজিক। প্যারাপ্লাজিয়া, প্যারাপ্লাজিয়া অফ লোয়ার লিম, মানে লোয়ার লিম প্যারালাইজড হয়ে গেছে, সেটাই হচ্ছে প্যারাপ্লেজিক। পেশেন্ট অন কেমোথেরাপি, কেমোথেরাপি পেশেন্ট, তারপরে পেশেন্ট অন হাইপার পাইরেক্সিয়া। হাইপার পাইরেক্সিয়া মানে কি বলছিলাম একদিন ক্লাসে, হাইপার পাইরেক্সিয়া হচ্ছে পেশেন্ট ইন টু মাচ টেম্পারেচার, 102 উপরে যে টেম্পারেচার সেটাই হচ্ছে আপনার হাইপার পাইরেক্সিয়া, ঠিক আছে? তারপরে হচ্ছে ম্যালনারিশড অর ডিহাইড্রেটেড পেশেন্ট, ডিহাইড্রেট পেশেন্ট বা অতিরিক্ত অসুস্থ পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাউথ কেয়ার দিতে হবে। তার মানে আপনারা লিখে নেন মাউথ কেয়ার, ইন্ডিকেশন অফ ওরাল হাইজিন। আনকনসিয়াস পেশেন্ট, হেল্পলেস পেশেন্ট, পেশেন্ট উইথ ফ্লুইড ডায়েট, ওরাল সার্জারি পেশেন্ট, যেমন ধরেন আপনার টনসিলাইটিস হইলো, ওটা টাইপের পেশেন্ট। পেশেন্ট অন অক্সিজেন ইনহেলেশন, অক্সিজেন ইনহেলেশন। পেশেন্ট অন কেমোথেরাপি, হ্যাঁ, কেমোথেরাপি দিলে আপনার কি মাসেল উইক হয়ে যায় না, অনেক মাসেল নষ্ট হয়ে যায়, ইয়ে হয়ে যায়, হ্যাঁ, সবাই সেন্স থাকে না। তারপরে পেশেন্ট প্যারাপ্লেজিক পেশেন্ট, মানে প্যারালাইজড পেশেন্ট। আপনার প্র্যাকটিসে কি না আপনি গেছেন কোনো পেশেন্টের এখন ক্লিন করে না, আমরা কিভাবে জানি না, আপনারা যাবেন, আপনাদের উদ্দেশ্য তো আর এই দেশে থাকে না, বাইরের দেশে যাওয়া। আমরা নার্সিং এর ইন্ডিয়ান আমরা তো এই যে চাকরি করতে আর বই থেকে আচ্ছা, অ্যাকচুয়ালি ইল অর সিরিয়াস পেশেন্ট, মানে অনেক সিরিয়াস পেশেন্টের ক্ষেত্রে, পেশেন্ট উইথ হাইপার পাইরেক্সিয়া, পেশেন্ট উইথ হাইপার পাইরেক্সিয়া। এখন আমরা যদি কোনো পেশেন্টকে অবহেলা করি, তার মাউথ কেয়ার না করি, তাহলে তার কি কি সমস্যা ফেস করতে হবে? অবশ্যই ইনফেকশন যুক্ত হবে। তো ইনফেকশন যুক্ত হওয়া মানে মেডিকেলের ভাষায় ITIS যুক্ত হয়ে যাবে, যেমন প্যারোটাইটিস, হ্যাঁ, ইনফ্লামেশন অফ প্যারোটিড গ্ল্যান্ড, এই যে এখানে যে গ্ল্যান্ডটা থাকে এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, ইনফ্লামেশন অফ প্যারোটিড গ্ল্যান্ড।
PAROTITIS। স্টোমাটাইটিস, ইনফ্লামেশন অফ মিউকাস মেমব্রেন অফ মাউথ। মুখের ভিতরে দুইটা লালা থাকে, একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মিউকাস। মিউকাস কোথা থেকে সিক্রেশন হয়? মিউকাস মেমব্রেন থেকে বা মিউকাস ঝিল্লি থেকে। তো ওখানে যে ইনফেকশনটা হবে সেটাই হচ্ছে স্টোমাটাইটিস, বা স্টোমাসের যে মাসেলটা ওটা থেকে যে ইনফেকশন হবে সেটাই স্টোমাটাইটিস, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার গ্যাংগ্রিনাস স্টোমাটাইটিস। জিনজিভাইটিস, GIN, জিন, GIVITIS, মানে ইনফ্লামেশন অফ দ্য গাম, মানে মাড়ির ইনফ্লামেশন, মাড়ির ইনফেকশন। ইনফ্লামেশন অফ দ্য গাম হচ্ছে আপনার জিনজিভাইটিস। তারপরে হচ্ছে গ্লোসিটাইটিস, মানে GLOSSITIS, মানে হচ্ছে, হ্যাঁ, গ্লোসোটাইটিস মানে হচ্ছে আপনার ইনফ্লামেশন অফ দ্য টাং। তারপরে আপনার পায়োরিয়া। পায়োরিয়া মানে হচ্ছে আপনার দাঁতের মাঝখানে যদি পুঁজ জন্মায় সেটাই হচ্ছে পায়োরিয়া, ঠিক আছে? তারপর টনসিলাইটিস, অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপিটাইট। আপনি খেলেন, আপনার মুখের গন্ধ আপনার পেটে লাগলো, নাকে লাগলো, আপনার নিজেরই খেতে ভালো লাগবে না, ওরকম। ওই ছেলে তো খারাপ অবস্থা। নিজের মুখের গন্ধ নিজে সহ্য করতে পারলো না। হয়, বেশি ব্যথা থাকলে বা খোঁচা মারলে যেমন জ্বর আসলে কি হয়, আপনার জ্বর আসলে রুচি কমে যায়। কেন কমে যায়? মনে হয় যে আপনি যে খাবারটা খাচ্ছেন ওটাও গরম হয়ে যাচ্ছে মুখের ভিতরে। ভালো লাগছে না। হ্যাঁ। তারপর লেখেন ব্লিডিং গাম, হুম, আর ডেন্টাল ক্যারিস। এখন কিভাবে দাঁত মাজতে হয় এটা পড়াই দিব? জি ম্যাম, একটু দেখাই দিলে তো বেশি ভালো হতো। এই বয়সে যদি দাঁত মাজা দেখাই দিতে হয় তাহলে তো আর না কিছু ম্যাম, বলার এসে নাই। যেমন আমার তো মনেই হয় না আপনি বাসায় গিয়ে দাঁত মাজেন বা কিছু করেন। দাঁত দেখি তো বোঝা যাচ্ছে। আমাদের কথা কইছি ম্যাম। মানে না, আপনি পেশেন্টরা বললেন কিভাবে কি যে বলবো? দেখাই দেন, তাই বললাম। এরকম আমি তো ফালাই দেই, পেশেন্ট কি কিনে খায় লাইবো? একটা বাচ্চা আছে ওর আচ্ছা, বাড়ি ওনার কথাও বাইরে ঠিক ফেস আছে দেয়, যে আর দড়ি অবশ্যই দিয়ে আলাদা। ফেলে। জি ম্যাম, এটার জন্যই তো প্র্যাকটিক্যাল জিনিস, এটা তো প্র্যাকটিক্যাল ক্লাস। হ্যাঁ, আপনার যেটা লাগবে, একটা আনকনসিয়াস পেশেন্টকে দাঁত মাজাইতে হলে অনেকগুলা জিনিস লাগবে। এক নাম্বার যেটা হচ্ছে আর্টারি ফোর্সেপ একটা লাগবে, তারপরে ডিসেক্টিং ফোর্সেপ একটা লাগবে, ফেস টাওয়েল লাগবে, স্মল ম্যাকিনটশ লাগবে, কটন সোয়াব লাগবে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে টাং ডিপ্রেসর। আপনি যেটা করবেন, আমি সোজা ভাষায় বুঝাই দিই, এত কিছু বলা লাগবে না। আর্টারি ফোর্সেপ দিয়ে আপনার প্রথমে হচ্ছে টাং ডিপ্রেসর, যেটা দিয়ে এভাবে দাঁতের ভিতরে ক্লিপ মতো থাকে, টাং ডিপ্রেসর। তো ওটা দিয়ে এভাবে আলাদা করে ধরে একটা মেশিন মতো থাকে। তারপরে কি করবেন আপনি, প্রথমে একটা স্মল ম্যাকিনটস দিয়ে তার বডিটা করবেন। কিডনি চেতে নিতে হবে আপনার হচ্ছে আর্টারি ফোর্সেপ আর ডিসেক্টিং ফোর্সেপ, তাই না? নিয়ে তারপরে আপনি হচ্ছে কিডনি পেপার ব্যাগ, যেটা পেপার ব্যাগের মাধ্যমে ওই জায়গা থেকে ব্রাশ নিয়ে দাঁত করবেন, ক্লিন করে দিবেন ব্রাশের মাধ্যমে। ক্লিন করে দেওয়ার পরে আপনার যে সাকার টিউব থাকলে তো ভালো, সাক করে নিয়ে আসলো। আর সাকার টিউব যদি না থাকে তাহলে আপনার হচ্ছে যে কটন থাকবে না, কটনের মাধ্যমে মুখটা মুছাই নেবেন। মানে কুলি করার প্রয়োজন হলো না, সে তো কুলিই করতে পারতেছে না। যেমন আপনার দাঁত কখনো ডেন্টালের কাছে, ডেন্টিস্টের কাছে গেছেন কিনা জানি না, যে খেয়াল করে দেখবেন একটা সাকার থাকে। এগুলি সমস্যা আলাদা হতো, আলাদা সমস্যা। ক্যাপ করলেও ঝামেলা, এটা পরে ক্যাপটা খুলে খুলে আসে অনেক সময়, অনেকে শুনছে। পার্মানেন্ট করে দিছি। দেখি তো কি করে।
দেখাই তো যায় ঠিক আছে, দুইটা দেখি না এখন আমরা দেখি। সোজা কথা আপনার হচ্ছে ইয়া টাং ডিপ্রেসর দিয়ে হোয়াইট করে তারপরে দাঁতটা মাজতে হবে, মেজে কটন দিয়ে মুখটা পরিষ্কার করে দিবেন। বাংলাদেশে এটাই করে আর মানে কেবার টান কে আর কিবার বেলা। জিভটা কি বের করবো না করি না জিব্বা কেন বের করবেন, টাং ডিপ্রেসর দিলে তো এমনি হা করে যাবে, তাই না? এন একটা ক্লিপ মতো দেয় না, দেখেন না ওই যে ক্লিপটা। গলার ভিতরে এটা তো এখানে দেখানো সম্ভব না, জাস্ট আমি বলে দিলাম। ঠিক আছে আমরা ফিজিক্যাল প্র্যাকটিস করব কাটাই আমি যে আমার বাইরে পিজিতে এগুলা করে না। যে কোনো একটা ডিপার্টমেন্টে দিয়ে দিন তো দেখি পিজিতে লোক আছে তাহলে? ভাইয়ের ফ্রেন্ড সার্ভিস ডিপার্টমেন্ট বলছে লোক হিসাবে দিয়ে দিবে। মানে ওইখানে ডাক্তার বাইজি আর আমার ভাই বলছেন সার্ভিস মেডিকেল মানে মানে ঠিক আছে তুমি মায়ের নার্সিং করতেছো এনে তুই ইয়া করে দে তোমার সাথে একটু ভিজিটিং করো না তো ওটা টাইম ঠিক আছে এই যে স্পেশালাইজ পিজির জন্য তো কয়েকদিন আগে নিয়োগ করলো, এখন তো দেখি এটা খুলেই নেই। ব্লগ দিতে না নতুন চালু আছে না কিন্তু এনে বেশি একটা নাই এই নতুন নতুন তিনশো না চারশো 500 বেশি আর 530 করছে এখন যে টপিকটা পড়াবো আপনাদের সেটা হচ্ছে বেড শোর। বেড শোর মানে কি? একটা পেশেন্ট অনেক দিন ধরে আপনার বেডে শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতে কি হবে, আপনি ধরেন অনেক দিন মাসকে মাস বেডের উপরে শুয়ে আছেন, আর ওই ঘাটাই হচ্ছে আপনার বেড শোর। বলে না যে অনেক পেশেন্টের বেড শোর হয়ে গেছে, SORE। হ্যাঁ, তো অনেকদিন ধরে শুয়ে থাকতে থাকতে আপনার ওই পেশেন্টের হচ্ছে কি হয়ে যায়, বেড শোর হয়ে যায়। যেই জন্য আপনার বেড শোরটা মানে কি, ডেফিনেশনটা লেখেন। বেড শোর ইজ এ আলসার, an ulcer occurring on the skin of bedridden patient। মানে একটা বেডরিডেন পেশেন্ট যখন দীর্ঘদিন ধরে একই পজিশনে থাকে তখন আপনার অকারিং অন দ্য স্কিন অফ বেডরিডেন পেশেন্ট, তখন আপনার কি হয়, আপনার হাতে এবং ওই রোগীর আপনার ধরেন এক কাত হয়ে এইভাবে কাত হয়ে অনেকদিন শুয়ে আছেন, তাহলে আপনার হাতে বডিতে আর হচ্ছে ওই যে যেখানে শুয়ে আছেন ওখান থেকে কি হবে, আস্তে আস্তে রোগ জীবাণু বাড়বে, আপনি ঘামবেন, আপনার সোয়েটিং হবে, যার ফলে রোগ জীবাণু বাড়বে, বাড়ার ফলে ওই জায়গাটা আস্তে আস্তে কি হবে, পচে যাবে। ওটাই হচ্ছে বেডশোর। একটা বেডশিওরের পেশেন্ট দেখছিলাম মানিকগঞ্জে, তার গা থেকে এমন গন্ধ বের হচ্ছে যে আশেপাশে কেউ যাচ্ছে না। সেটাই, আর নার্সদেরও কিছু অবহেলা আছে। তো অবশ্যই একটা পেশেন্টকে 2 ঘন্টা পর পর পজিশন চেঞ্জ করে দিতে হবে। যেমন আপনি এখন যেভাবে শুয়ে আছেন বা বসে আছেন, কিছুক্ষণ পর এভাবে বসে থাকবেন না বা থাকতেও চাইবেন না। এখন আমি এভাবে বসে আছি, কিছুক্ষণ পর পাটা একটু লম্বা করে দিব বা কি করে দিব, কিন্তু একটা প্যারালাইজ পেশেন্ট তো সেটা করতে পারে না। সো কি 2 ঘন্টা পর পর আপনি পেশেন্টের পজিশন চেঞ্জ করে দিবেন, যদি না দেন তাহলে তার বেড শোর হবে। এখন কজেস অফ বেড শোর কি কি কারণে হতে পারে? ব্যান্ডেজের কারণে হতে পারে, অনেকদিন ধরে ব্যান্ডেজ আটকানো আছে যার ফলে কি হবে, হাওয়া বাতাস চলছে না, যার ফলে হইতে পারে। তারপরে আপনার হইতে পারে যে রিঙ্কেল অন ড্র শিট, মানে ড্র শিটটা ভাঁজ ভাঁজ হয়ে আছে, তার ভিতরে পেশেন্টকে শোয়াইলেন, তার ফলেও হইতে পারে। হ্যান্ড সার্ফেস প্লাস্টারের জন্য হতে পারে, স্প্লিন্টের জন্য হতে পারে। তারপরে ওভারওয়েট মানুষের ক্ষেত্রেও হইতে পারে, এমন ওয়েট মানুষটা যে আপনি তাকে উল্টাইতে পারলেন না, যার ফলে অনেকদিন একই পজিশনে থাকতে বাধ্য হলো, যার ফলে আপনার হচ্ছে ইয়া হয়ে গেল, সিভিয়ার
তারপরে পেশেন্ট উইথ ইনকন্টিনেন্স অফ ইউরিন অ্যান্ড স্টুল, যেমন যে সমস্ত পেশেন্টের ইউরিন স্টুল ইনকন্টিনেন্স আছে বা ধরে রাখার ক্ষমতা কম, তারা বারবার পাস করতে থাকবে, পাস করতে করতে একটা সময় দেখা যাবে কি আপনি চেঞ্জ করলেন না, যার ফলে কি হবে, ইউরিক অ্যাসিড তার শরীরের সাথে বা স্কিনের সাথে লেগে নতুন জীবাণু তৈরি করবে এবং তার ওই জায়গাটা পচন ধরে যাবে এক কথায়। বডি ডিসচার্জ, যাদের বডি ডিসচার্জ আছে, যেমন ধরেন সুয়েটিং, ঘাম, রক্ত, এগুলা জমে থাকা জায়গায় শুয়ে থাকলে কি হবে, জীবাণু ধ্বংস করবে না। আগে মায়েরা করতো কি ওদের ঘন ঘন বাচ্চাদের কাপড় পরিবর্তন করে দিত, এখনকার মায়ের তো আপনার প্যাম্পার্স পরায় রেখে দেয়। প্যাম্পার্স পরায় রাখার ফলে আপনার হচ্ছে স্কিনটা ছুলে যায়। জি ম্যাম। ওখানে প্রস্রাব নিলে করলে প্যাম্পাসে গেছে, পায়খানা করলে পায়খানা করলে প্যাম্পার্স, ওরকম ফালায় দেয় ওদের সহ। কিন্তু ফালাই ওটা দেয় তো, পরে তো ফালাই দিল না, একবার পায়খানা করছে অনেকক্ষণ তা পরাই রাখছে। হ্যাঁ তখন সেই জায়গাটা তো বাচ্চা ছাল উঠে যায়, ওই জায়গাটা স্কিনটা ঘা ঘা হয়ে নষ্ট হয়ে যায়। ডি র্যাশ দিতে হয় ওই জায়গায়, ডি র্যাশ, কিউ র্যাশ। আমরা দেই ডি র্যাশ, আবার ফানজাইডাল মিক্স করে দেওয়া লাগে অনেক পেশেন্টের। তাহলে বাচ্চাদের দূরে কথা নিলে প্যাম্পাসের বাসায় থেকে প্যাম্পাস করা উচিত। ওই সমস্ত বাচ্চা যখন ঘা হয়ে যায় এরপরেও যদি স্টুল পাস করে তাহলে ওদের জ্বলে আর চিল্লাপাল্লা করে অনেক, বলতে পারে না। সেটাই। মায়েদের এটা ভুল, মানে আমরা যেমন ধরেন আপনার পজিশন ঠিক আছে, ইউটেরাসে বাচ্চা চলে আসে, তারপরে সিজার করাইতে চাই, তাহলে কি হবে, আপনার ফ্যালোপিয়ান টিউব থেকে ওটাকে ধাক্কায় আবার ইউটেরাসে নিতে হবে, তাহলে এটা একটা কষ্ট, সেই ওনাদের কষ্টই হয়। হ্যাঁ, নর্মাল ডেলিভারি করলে আপনার দেখা যাচ্ছে যে সাময়িক সময়ের কষ্ট, কিন্তু আপনার হচ্ছে সিজার করাইলে আপনার কষ্টটা সারা জীবনের জন্য, কারণ আপনার ইন্টারভার্টিকাল ডিস্কের মধ্যে যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় যার ফলে মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে যায়। এই এখন বর্তমানে সিজারের সংখ্যা বেশি। আমি দেখছি হ্যাঁ। আমার গ্রামে, মানে মাসাসিরা অনেক সময় দেখেছিলেন আর এই বোনের বা সিস্টেমে সব ভাই বোন সিস্টেমে এক সিজার আমার মা নানি যা তাহলে নরমাল হয়েছে না, এত দিদি ভালো। 4-5টা 3টা বছর আর আমি একটু দিলে সিজার। লেবার পেইনের কষ্ট নিতে পারে না এই জন্য, কিন্তু এই যে সারা জীবনের জন্য যে একটা যন্ত্রণা, কোনো কিছু কাজ করতে গেলে করতে গেলে ওনাদের আর একবার এভাবে যে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর হ্যাঁ আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, বোন ডেনসিটি কমে যায়, কারণ একটা জায়গা স্টেবল অবস্থা আছে ওটাকে ছিদ্র করে দিচ্ছেন, তাহলে কি হবে, এটা লিকুইড বেরিয়ে যাবে না আস্তে আস্তে, ওরকম। আবার অনেক সময় দেখা যায় অ্যানেস্থেসিয়া একবারে পিক করতে পারে না, ডাবল পিক করে, ওই সময় তো আপনাকে ক্যানোলা করতে গেলে কি করবেন, আপনি হাতটা ধরে টান দিতে পারেন, সরিয়ে নিতে পারেন, কিন্তু ওই সময় আপনাকে স্ট্রেট এভাবে বসে থাকতে হবে, একটুও নড়তে পারবেন না। যখন প্রথম যেটা করে নিচ্ছে সেটা অনেক সুজি একটু মোটা আছে, কষ্ট হয়, সেকেন্ড পর আবার দেয় একটু কষ্টটা বেশি। দুইটাই কষ্ট এক কথায়। এখন কোন কোন পজিশনে আপনার হচ্ছে বেডশোর হইতে পারে, যেমন অক্সিপিটাল, অক্সিপুট, অক্সিপুট মানে হচ্ছে অক্সিপিটাল লোবের এখানে বা ঘাড়ের এই পাশে, ঠিক আছে। এই যে অনেক দিন ধরে একটা পেশেন্ট, এই যে এটা ধরেন পেশেন্ট, এটা হচ্ছে আপনার অক্সিপিটাল লোব, তাই না, অনেক দিন ধরে সোজা হয়ে শুয়ে আছে প্যারালাইজ পেশেন্ট, যার ফলে কি হবে, এখানে একটা বেডশোর হইতে পারে। স্ক্যাপুলা, স্ক্যাপুলা কোনটা, এই যে, হ্যাঁ আচ্ছা আপনারা বলেন তো কলার বোন কোনটা, কলার বোন, হ্যাঁ এটা হচ্ছে কলার বোন, স্ক্যাপুলাতে হইতে পারে। তারপরে আপনার হচ্ছে এই যে স্যাক্রাল রিজিয়ন বা এই যে স্যাক্রামের এখানে হইতে পারে, এখানে হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে হিপসে হইতে পারে, এলবোতে হইতে পারে, হিলসে হইতে পারে, অ্যাঙ্কেল জয়েন্টের এখানে যে হিল, হিলেও হইতে পারে, অনেকদিন ধরে হিলটা এইভাবে আছে, থাকতে থাকতে ওখানে পচন ধরতে পারে, কানে হইতে পারে, তারপরে চিক্সে হইতে পারে, গালে হইতে পারে, ঠিক আছে, মানে বডির বিভিন্ন পজিশন অনুযায়ী বিভিন্ন এরিয়াতে আপনার হচ্ছে, অঙ্গগুলো আপনার হ্যাঁ বেশিরভাগই এই খাটের সাথে বা বিছানার সাথে লেগে থাকে। যেমন আপনি যদি সুপাইন পজিশন বা সোজা হয়ে শুয়ে থাকেন, সুপাইন পজিশন বা সোজা হয়ে শুয়ে থাকেন, এটা আমি বোঝানোর জন্য কাজ করলাম, হ্যাঁ, যে সোজা হয়ে শুয়ে থাকলে আপনার কি হবে, অক্সিপিটাল লোবে হতে পারে, স্ক্যাপুলাতে হইতে পারে, তারপরে স্যাক্রাল রিজিয়নে হইতে পারে, যে স্যাক্রাল বোনে হইতে পারে, আবার হচ্ছে হিপসে হইতে পারে, ঠিক আছে, এলবোতে হইতে পারে, আবার এই যে হিলে বা আপনার অ্যাঙ্কেল জয়েন্টে হইতে পারে, ঠিক আছে। পেশেন্ট ইন প্রন পজিশন মানে উপর করে থাকলে,
উপুড় হয়ে শোয় না, অনেকে উপুড় করে শোয়াই দেয় না। যেমন ধরেন আপনার হচ্ছে যে সমস্ত বাচ্চারা আপনার ইয়াতে থাকে, আপনার হচ্ছে কি বলে নিউমোনিয়ার বাচ্চাগুলোকে সাধারণত উপুড় করে শোয়াই দেয়, কারণ মুখ থেকে সিক্রেশনটা যেন বেরিয়ে যায় এই জন্য। হ্যাঁ, প্রোন পজিশনে থাকলে আপনার কোথায় হইতে পারে, এয়ারে হইতে পারে। এখন উপুড় হয়ে থাকা মানে কি, আপনি তো সোজা উপুড় হয়ে শুয়ে থাকবেন না, কানটা এভাবে দিয়ে উপুড় হয়ে শুয়ে থাকবেন, তাহলে কানে আপনার হচ্ছে হইতে পারে, চিক্স হইতে পারে, গালে হইতে পারে। তারপরে আপনার হচ্ছে ব্রেস্ট ইন ফিমেল অর মেল, বুকে হইতে পারে, জেনিটালিয়ায় হইতে পারে বা জেনিটালিয়ার এরিয়াতে হইতে পারে, নি অথবা টোস, হাঁটুতেও হইতে পারে, টোতেও হইতে পারে। ঠিক আছে, ইন সাইড পজিশন মানে সাইড লাইন পেশেন্ট, যেটা যারা এই সাইডে শুয়ে আছে বা সাইড হয়ে শুয়ে আছে, তাদের ক্ষেত্রে কি হবে, কানে হবে। ঠিক আছে, অ্যাক্রোমিনাল পজিশন অফ শোল্ডার মানে ঘাড়ের এই যে এই পজিশনটা অ্যাক্রোমিনাল পজিশনে হইতে পারে, অথবা রিপসে হবে। তারপরে আপনার হচ্ছে কি গ্রেটার ট্রোকেন্টার অফ দ্য হিপ মানে এখানে হইতে পারে, ট্রোকেন্টারে হইতে পারে। তারপরে মিডিয়াল কন্ডাইল নি মানে এই যে নি জয়েন্টের যে কন্ডাইল এরিয়া, এই যে জয়েন্ট, এটা কি কন্ডাইল এরিয়া, কন্ডাইল এরিয়াতে হইতে পারে। ঠিক আছে, তারপরে মেলিয়াস অফ অ্যাঙ্কেল জয়েন্টের সাইডে হইতে পারে। বুঝতে পারছেন? এখন এটাকে ঝুলান, ঝুলুক। এখন বেড শোর, এটা তো দীর্ঘদিন একটা পেশেন্টকে একই পজিশনে রাখার ফলে হয়, তাই না? তো এটা একদিনের তো আর হয় না, দীর্ঘদিন সময় নিয়ে আপনার হচ্ছে বেড শোরটা হয়। তো এর বিভিন্ন স্টেজ আছে, স্টেজগুলো হচ্ছে আপনার সাধারণত 4 ভাগে বিভক্ত, 4টা স্টেজে। তো প্রথম স্টেজে কি কি হয়, স্কিন ভেঙে যায় না, স্কিন আস্তে আস্তে লাল অথবা পার্পল হয়ে যায় বা বেগুনি হয়ে যায়। ঠিক আছে, অন পিপল উইথ ডার্কার স্কিন মে শো ডিসকালারেশন মানে পার্পল হয়ে যায়। স্কিন সাইড মে বি টেন্ডার পেইনফুল মানে আপনি যখন এক সাইডে অনেক দিন ধরে শুয়ে থাকবেন, এভাবে ধরেন শুয়ে আছেন, ধরেন আপনার ঘাড়ের যে রিজিয়নটা বা এখানে হচ্ছে কি করবে, প্রথমে ব্যথা করবে, ব্যথা করে আস্তে আস্তে দেখা গেল ব্যথা করছে, তারপরে আপনি নড়তে পারবেন না, ওখানকার সেলগুলা বা ছালগুলা ছিঁড়ে যাবে। যেমন বাচ্চারা অনেকদিন প্যাম্পার্স পরে থাকলে বা ডায়াপার পরে থাকলে কি হবে, ওই জায়গাটা ছিঁড়ে যায়, লাল হয়ে যায়। এরকম লাল হইতে হইতে ওই জায়গাটা কি হবে, স্কিনটা কি হবে, ছিলে গেছে, যার ফলে কি হবে, ওই ব্যথাটা জায়গাটা ব্যথা হবে, গরম হয়ে যাবে, জ্বলবে। তারপরে স্টেজ 2, দ্য আউটার লেয়ার অফ দ্য স্কিন আন্ডারলাইং দ্য স্কিন ইজ ড্যামেজ অর লস্ট মানে স্কিনটা টোটালি ড্যামেজ হয়ে যাবে, মানে কি বলবো, এক কথায় পুজ হয়ে যাবে, পেকে যাবে। ঠিক আছে, ওই জায়গাটা পেকে আপনার হচ্ছে যেমন ধরেন আপনার ব্লিস্টার মানে কি, ব্লিস্টার মানে হচ্ছে ফোসকা পড়ে যাবে, ওই জায়গাটা পেকে ফোসকা পড়ে যাবে মানে ফোসকা ফোসকা হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে ওই জায়গাটা লাল হবে, ব্যথা হবে, তারপরে ওই জায়গাটা পেকে আস্তে আস্তে কি হবে, স্কিনগুলো নষ্ট হইতে থাকবে, ফোসকা পড়ে যাবে, গন্ধ হয়ে যাবে। তারপরে কি হবে, ওই জায়গাটার 3 নাম্বার স্টেজে যে ওই স্কিনটার ফ্যাটটা নষ্ট হয়ে যাবে, ফ্যাট লেয়ারটা নষ্ট হয়ে যাবে। প্রথমে স্কিন কি এপিডার্মিস, তাই না? এপিডার্মিসের পরে কি হবে, আপনার স্কিনটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়ার পরে স্কিনের যে ফ্যাট লেয়ার ওইটাও নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বটম অফ দ্য স্কিন দেখা যাবে যে ইয়েলোইশ অথবা ডেড মানে আস্তে আস্তে স্কিনের কালার কেমন হয়ে যাবে, ইয়েলোইশ হয়ে যাবে বা ডেড স্কিনের মতো, ডেড স্কিন সেল যেরকম ওরকম হয়ে যাবে। ড্যামেজ অফ দ্য স্কিন বিলো দ্য লেয়ার অফ হেলদি স্কিন মানে এই যে স্কিন যে ড্যামেজটা আস্তে আস্তে কি হবে, ছড়াতে থাকবে, মানে ওই জায়গা থেকে আরো কয়েক জায়গায় আপনার হচ্ছে বেডশোর হয়ে যাবে। এরপরে 4 নাম্বার স্টেজে কি হবে, ওই ব্যাকটেরিয়াটা বা ওই জীবাণুটা আপনার মাসেল অথবা বোনে এফেক্ট করবে, ওই জায়গাটা আস্তে আস্তে কালো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, প্রাইমারি লেয়ার অফ দ্য স্কিন ধ্বংস করে আপনার ওইটা কি হবে, টিস্যুতে আঘাত করবে অথবা
আপনার হচ্ছে ওই স্কিন ইয়া করবে, নষ্ট করে ফেলবে, যার ফলে আপনার বোন অথবা টিস্যুতে আঘাত করা শুরু করবে। তাহলে প্রথম স্টেজে কি হবে, স্কিন লাল হবে, ওই জায়গাটা ছিলে যাবে। দ্বিতীয় স্টেজে কি হবে, আপনার ওই জায়গাটা পাকা শুরু করবে বা ব্লিস্টার হয়ে যাবে, পুজ হয়ে যাবে। 3 নাম্বার স্টেজে আপনার স্কিনটা পুরোপুরি ধ্বংস হয়ে নষ্ট হয়ে ইয়েলোইশ হয়ে যাবে এবং ওইটা আরো এক্সটেন্ড করতে থাকবে বা বাড়তে থাকবে। চতুর্থ স্টেজে দিয়ে কি হবে, আপনার মাসেল অথবা বোন এগুলো এফেক্ট করতে থাকবে। আমি দেখছি যে বলে না গ্যাংগ্রিন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই জায়গাটা কেটে ফেলতে হবে। ওটা মানে আস্তে আস্তে জীবাণু বিস্তার করতে করতে আপনার যখন হাড় বা হাড়ের অস্থিমজ্জা খাওয়া শুরু করে তখন এটাকে আর বাঁচানো সম্ভব না। হুম। যেমন আমি একটা ক্যান্সারের পেশেন্ট দেখছিলাম, অস্টিওসার্কোমা, সেটা হচ্ছে আপনার ইয়াতে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে। পা দুইটা কেটে ফেলা লাগছে, মাদ্রাসার একটা বাচ্চা 12-13 বছর। কিন্তু আনফর্চুনেটলি ওই বাচ্চাটা জানতো যে ওর পা ভালো হয়ে যাবে, ওকে ইন্ডিয়ায় যেয়ে আবার পা লাগাই দিবে। আমার মায়ের সে সময় গ্যাংগ্লিয়ন অপারেশন ছিল, মানে ছোট একটা টিউমার, এটা অপারেশন ছিল হাতের ভিতরে। তো আমার মা আবার আমাকে ছাড়া অপারেশন থিয়েটারে যাবে না, সে একটু ভয় পায়, সো আমাকে নিয়েই গেছে। তো তখন আমি এই অপারেশনটা দূর থেকে দেখছিলাম, ওটির ভিতরে তার ঢুকি নাই, গাউন ছিল না, দূর থেকে ফলো করছিলাম যে এরকম হচ্ছে কিছু একটা। সে ডাক্তারকে বারবার জিজ্ঞাসা করতেছে যে স্যার আমার পাটা কি ফেরত দেবেন, আমার পাটা কি ফেরত দিবেন। ওই জায়গাটা আপনার পাটা একদম পুরাপুরি নষ্ট হয়ে গেছে, যার ফলে আপনার হচ্ছে একটা কড়া টাইপের থাকে, ওটা দিয়ে পাটা কেটে ফেলে অ্যানাস্থেশিয়া। এই যে রাবার প্লাস্টিকের পা লাগাইলে হ্যাঁ, না না, ওটাতে অ্যানাস্থেশিয়া দেওয়া থাকে। আফটার অ্যানাস্থেশিয়া চলে গেলে প্রচন্ড ব্যথা করে। বাচ্চাটা অনেক কান্না করতেছিল অ্যানাস্থেশিয়া দেওয়ার পর। আর আপনার হাত কেটে গেলে, যেমন ধরেন আপনার সিজার হলো, আফটার অ্যানাস্থেশিয়া চলে গেলে আপনার একটা পেইন করবেই। যত ওষুধ দিতে হবে, এটা একটা এমন একটা জায়গা ওখানে ব্যথা করবে, হুম। তাহলে ওর তো পুরো একটা অঙ্গ বাদ দিয়ে দিছে, তাহলে ওর কেমন ব্যথা করছে। ভাইয়া চোখ ওরকমই আছে, ওর বোন এখন হসপিটালাইজড ইয়াতে, ইব্রাহিম কার্ডিয়াকে। এই যে বার্ডেনে হ্যাঁ, আমি ওখান থেকে আসছি, প্রথমে বাসায় গেছি, পরে ওখানে রেখে ওখান থেকে আসছি। বি পজিটিভ ব্লাড খুঁজতেছিলাম, পাই নাই। পরে বললো যে আমাদের কেউ রিভিউ করবে একজন ছিল, কিন্তু সে বলছে আমি তো ইয়াতে আসছি আপনার হচ্ছে, হ্যাঁ না না, আপনার ছেলে, নামটা ভুলে গেছি, কি জানো, পজিটিভ তাহলে লেভেল না, এটা একটা কারণ আছে তো একবার না দুইবার দিল কিছু না ছেলে, ছেলে নামটা ভুলে গেছি। আর ও নেগেটিভ আমার ঘরের ভিতরে নিয়ে দুইবার দিতে পারে মনে দুইবার দিতে পারে দুইবার দিতে পারে না আমার তো ইনজেকশন দিতে ব্যবহার আমি নিতে যাব না, আমি নিতে যাব না, ক্লিনিক্যাল প্র্যাকটিসে গেলে তো ওকে আমি রাতের একটার সময় লক দিয়েছিলাম তাদের স্টুডেন্টটাকে। তো বলতেছে আপু আমি তো ইয়াতে আছি, ডেমরা আছি, এখন তো আসতে পারবো না, তারপরে যদি না পান তাহলে আমাদের জানায়েন। জানেন আমার কি ম্যানেজ হয়েছে না, আমার ওই ননদেরই বি পজিটিভ রক্ত লাগতো, রাতের ভিতরে ম্যানেজ করতে হতো, কারণ পরের দিন অপারেশন। এখন বাইপাস সার্জারি হয়েছে, হ্যাঁ। ওর হচ্ছে আপনার আর্চ অফ অ্যাওর্টা ব্লক হয়ে গেছে, এতদিন কোনো সমস্যা নেই, হঠাৎ করে ব্লক হয়ে গেছে আর্চ অফ অ্যাওর্টা, মানে হার্ট তো বুঝতে পারতেছেন, জি না এখানে যে একটা এরকম একটা বড় অ্যাওর্টা থাকে, যে এরকম মোটা রকম গোল লাল কালারের এরকম একটা রক থাকে, এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, এটার ওপেনিং এ ব্লক ধরা পড়ছে। হ্যাঁ, বয়স বেশি না, 13 বছর বয়স। এখন যেটা করছে সেটা হচ্ছে যে আর্চ অফ অ্যাওর্টার এই এরিয়া থেকে ব্লাড নিয়ে আপনার হচ্ছে লোয়ার লিম্বে এইভাবে পাঠাইছে। হ্যাঁ, বাইপাস সার্জারি করছে। তার মানে কি ওটা একদমই ব্লক হয়ে গেছে ম্যাম, আর হ্যাঁ, চলবেই না না, এখন ওকে যদি এই জায়গাটা কেটে আরেকটা রগ পা থেকে নিয়ে লাগায় না, এটা যদি করতে যায় তাহলে ওর যে আশেপাশে যে সাইড যে আর্টারি আছে এগুলো নাই, সাইড বাইপাসের কোনো ব্যবস্থা নাই, যার ফলে কি হবে প্যারাপ্লেজিয়া হইতে পারে অপারেশনের মুহূর্তে।
তো আমরা অনেক ভয়ে ছিলাম। আমার হাজবেন্ড বারবার বলতেছে যে দেখো তো পাটা নাড়াচ্ছে কিনা, পাটা নাড়াচ্ছে কিনা। লাইফ সাপোর্টে ছিল প্রথমে, আমার শাশুড়ি ঢোকার জন্য অস্থির হয়েছে, আমি ঢুকতে দেই নাই। আমি বলছি আপনার ঢোকা লাগবে না, আমি ঢুকতেছি। পরে রাতের 12টার সময় কোয়ান্টামে গেছিলাম শান্তিনগর, হ্যাঁ কোয়ান্টাম যে এখন এদিকে বিকাশে টাকা ছিল, সো টাকাও বের করতে পারতেছি না। এখন কি করব, একটা আঙ্কেল, আমি অনেক কৃতজ্ঞ তার কাছে, উনি হেল্প করছে। উনি পেমেন্ট হিসেবে টাকা নিয়ে আমাদের হচ্ছে হ্যান্ড ক্যাশ হিসেবে টাকাটা দিচ্ছে। টাকাটা দিয়ে দিচ্ছি বিকাশে আর কোয়ান্টামের লোকরাও একটু আন্তরিক না, ওনাদের একদম বললাম যে আন্তরিকতা ম্যাম, ব্যবহার একদম খারাপ। বিকাশে দিয়ে দেই, ওনারা বলছে না বিকাশে দিলে হবে না, আপনারা মেসেজ দিবেন, দিয়ে ধোকা দিবেন কিনা এটার ইয়ে। হোল ব্লাডও দিতে চায় না ম্যাম, প্যাক্সেল দেয় শুধু অল্প ব্লাড দেয়, হোল ব্লাডও দিতে হ্যাঁ চায় না। ওই ব্লাডটা কিন্তু নেয় ওরা ওর এই বিক্রি যে করে আমরা ফেলে, অনেক হসপিটালে দুজনের ডোনার দিয়ে হিসেবে দেয়, রক্ত নিয়ে কোনো ভালো রোগীকে দেয় না, দেয় না, রক্তটা বিক্রি করে। বিক্রি করে দেয় আপনি ম্যাম, hospital-এ দুজনের বিক্রি দিয়ে করে। দেয়। এই প্যাক্সেল দেয় তো আমি কি একটু চাইছি, আমার তো রেকমেন্ডেশন দিয়েছে আমার হোল ব্লাড, আপনি একটু দিচ্ছেন কেন? মানে নিলে নেন নাহলে যান না, তাই তোমার তো নিতে হবে এই রিপোর্ট। এফএফপি 4 ব্যাগ এফএফপি লাগছে। ব্যবসা শুরু করতে আর ট্রেডে কাজ করে না, ওরা তো খ্রিস্টান মিশনারি, মানে কি বলবো, মানে ওরা মানুষ তো বেশি মোকাবিকাও করে এখানে, এই কারণে ওরা লাইন করে রেখেছে, লাইন করে রেখেছে যে অল্প দেয়। তারপরেও কিছু টাকা 200 না 300 শর্ট পড়ছে, আমার থেকে ব্লাড রেখে দিছে। আহ, সত্যি কথা, 120 ml রেখে দিছে আমার থেকে। আরে সর্বনাশ। তো ম্যাম ভালো হয়েছে তো, আপনার একটা সদস্য হয়ে গেছে, আপনার আর সমস্যা হলো না। আপনি কার্ড দেন একটা, না কার্ড কিছু আনি নাই, শাহিন অনেক তাড়া এটাও দিতেছিল, মানে আমার সম্ভব হাজবেন্ড অনেক যে তাড়া শর্ট দিতেছিল। পড়ছে ম্যাম এই আগুলা নেই মানে ভাইয়া ও কি মেডিকেল সেক্টরে? হ্যাঁ স্যার তো মেডিকেল সেক্টরে, আপনাদের যে স্যার ক্লাস নাই, আমার হাজবেন্ড ক্লাস নিয়েছিল, আপনি মনে হয় ছিলেন না। দুইটা ক্লাস নিয়েছে। আজকেও আসার কথা ছিল, কিন্তু আজকে ব্যস্ততার জন্য আসতে পারে নাই। ডাক্তার ম্যাম না না, ও নার্স। ও আমাদের ক্লাস পাইনি। ইনশাল্লাহ সামনের সপ্তাহে পাবেন। 2টা ক্লাস নিয়ে গেছে, এই সপ্তাহে ব্যস্ততার জন্য আসতে পারে নাই। আপনি তো দাম দেন না কেউ, আমরা ছেলে নার্স দেখি না। না না, ছেলে নার্স দেখে আপনাদের সবাই দাম দেয়, কিন্তু ছেলে নার্সদের দাম দেয় না ছেলে ডাক্তাররা। ম্যাম আপনারাই দেন না, গেলে এই তুমি আপনারা কেন করতেছেন, আপনারা বেশি করেন কেন? তবে আপনার ম্যাডাম নার্সের ক্ষেত্রে মেয়েদেরটাই শুনতে ভালো লাগে, পুরুষ নার্স মানে এটা সেবিকা, পুরুষ সেবিকা এটা শুনতে ভালো লাগে না। মানে সেবক হিসেবে শুনতে আপনাদের ভলেন্টিয়ার লাগে, এই জন্য। দাম দেন না এই হিসেবে একজন ওয়ার্ড একজন সুবিধা আছে, বাকিরা পুরুষ ওয়ার্ড বা মহিলা ওয়ার্ড অনেক ডিমান্ড, তো মেয়েদের অনেক ডিমান্ড নার্সিং এ, কিন্তু আমাদেরকে ওইভাবে দেন, আমি তো 10 জন তো ভর্তি দেই না। পরে আমি গিয়ে ডিপ্লোমাতে ভর্তি হলাম 3 বছরের লেগে, আর এই তো 1 বছর করতেছি। বেশি কাজ করে, হ্যাঁ টাইম বেশি করাইতে পারে। কিন্তু ছেলেরাও ছেলেরা তো ওই মন চাইলে করে, মন না চাইলে করে না, গাউরামি করে। যতটুকু প্রয়োজন ওইটুকু করে বাস। অনেক মেয়েরাও দেখছি প্রয়োজনের তুলনায় কখনোই বেশি করে না। আমি কেমন ভাইয়া না চোখে সমস্যা ছিল, হ্যাঁ, চোখে সমস্যা অবস্থায় আপনাদের ক্লাস নিচ্ছে, এখনো আছে। তারপরে লেখে আপনার কি ওই মানে কাঁচা কোথায় মানে দেখে যায়। আর আমি তো দেখতে পারলাম না, ভিডিওটা আছে না? হ্যাঁ ইউটিউবে আছে ভিডিওগুলো। তাহলে এই যে বেডশিওর আমরা পড়ায় আসি, আবার বেডশিওর ইয়া করতে হলে আমাদের কি করতে হবে, 2 আওয়ারলি পজিশন চেঞ্জ করতে হবে, 2 ঘন্টা পর পর পজিশন চেঞ্জ করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পেশেন্টের এয়ার সার্কুলেশন ভালো রাখতে হবে, নাকের এয়ারিং টেয়ারিং এগুলো খুলতে হবে, রুমের ভিতরে এয়ার সার্কুলেশন ভালো রাখতে হবে, ঠিক আছে। বেড ক্র্যাডেল ব্যবহার করতে হবে। বেড ক্র্যাডেল মানে কি, আমরা দেখি না যে আপনার বেডটা উঁচু করে নিচু করে, খাবার খাওয়ানোর সময় উঁচু করে দিলাম, আবার নিচু করে দিলাম, যদি কিছু না থাকলে বালিশ দিয়ে দিলাম। যেমন ধরেন একদম নিউনেট বাচ্চাদের আমরা কি করি, খাবার খাওয়ানোর সময় বা খাবার খাওয়ানোর আগে টিস্যু পেপার আছে না, টিস্যু পেপার নিচ দিয়ে দিই। তাহলে কি হবে, বারবার পজিশন চেঞ্জ করলে আপনার বেড কেয়ার হওয়ার বা বেড শোর হওয়ার সমস্যা থাকবে না, ঠিক আছে। 2 পায়ের মাঝখানে বালিশ দিয়ে রাখতে হবে।
দুই পায়ের নিচে বালিশ দিয়ে রাখতে হবে যেন পাটা একটু উঁচু উঁচু অবস্থায় থাকে। বরাবর নিচে বালিশ দিয়ে রাখলে কি এই উঁচা থাকে। হ্যাঁ, ব্যাক কেয়ারটা যেন না হয়। এই যে দেখেন কিভাবে। হ্যাঁ হ্যাঁ অ্যালাউ দ্য পেশেন্ট টু গেট ওয়াক। যদি সে হাঁটতে পসিবল হয় তাকে কিছু সময়ের জন্য হাঁটাইতে হবে। যেমন বলে না যে সিজারে 2-3 দিন পরেই বলে যে একটু হাঁটিয়ে নিয়ে আসেন, ওরকম হাঁটাইতে হবে, ঠিক আছে। পেশেন্টের বেড প্যান ইউজ করে অবশ্যই বেড প্যান তাড়াতাড়ি রিমুভ করে ফেলতে হবে। যেমন যে সমস্ত পেশেন্ট আপনার হচ্ছে ইউরিন পাস করতে যেতে পারে না, তাদেরকে বেড প্যান ইউজ করা হয় যদি ক্যাথেটারাইজেশন না করা হয়। তাহলে বেড প্যানটা ইউজ করে সাথে সাথে আপনার বেড প্যানটা রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। আর বেডটা একদম আপনার হচ্ছে টান টান করে ভাঁজ করতে হবে, কোনো ধরনের রিঙ্কেল বা দাগ যেন না থাকে সেই হিসেবে আপনার কি করতে হবে, টান টান করে রাখতে হবে, বুঝতে পারছেন। কারণ রিঙ্কেলে মানে বেডটা যদি এরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকে তাহলে এটা পেশেন্টের কি হবে, পেশেন্টের জন্য অসুবিধা না, জি ম্যাম স্কিনের উপর ইফেক্ট করবে না, দাগ পড়বে না। যেমন ধরেন আপনি ওই যে ছোটবেলায় যে পাটিগুলো দেখতেন না, শীতল পাটি, ওর উপরে এভাবে হাত দিয়ে রাখলে কি হতো, হাতের উপরে ছাপ পড়ে যেত, এরকম, ঠিক আছে। তারপরে আপনাদের কি করা উচিত না, যে সমস্ত বেড পেন গুলা রাফ বা খাঁচকাটা থাকে এগুলো করা উচিত না। পেশেন্টের নখ কাটতে হবে, ঠিক আছে। এখন পেশেন্টের নখ কাটতে হবে, পেশেন্টের বেড পেনটা যখন ছড়াবো যাতে পেশেন্টের কোনো ক্র্যাচ না লাগে, ঘষা না লাগে সেটা দেখতে হবে, ঠিক আছে। পেশেন্টকে অবশ্যই ভিটামিন এবং প্রোটিন খাওয়াইতে হবে ভালো ভালো। যেমন ধরেন এর যে কিছু কিছু জব আছে, জবের অফারগুলো আমি পাই, এখন আমার ফোনে আছে যে আপনার হচ্ছে 24 ঘন্টা ডিউটি 30,000 টাকা, 24 ঘন্টা ডিউটি 25,000 টাকা। কি করবেন, ওই যে 2 আওয়ারলি পজিশন চেঞ্জ করবেন, মুখটা পরিষ্কার করে দিবেন। কিন্তু 24 ঘন্টা ওনার সাথে থাকতে হবে। হ্যাঁ, 24 ঘন্টায় পেশেন্টের সাথে থাকতে হবে। আর পেশেন্টের ওই পেশেন্ট পার্টি নাই চিল্লাচিল্লি আমাদের একটু 19-20 হয়। এই ওষুধ টাকাতে আপনি ডায়াবেটিস চেক করছেন? হ্যাঁ, তো আমার সময় মতো চেক করবো, আপনার সমস্যা দেখছি এখানে চিল্লাচিল্লি করে কেয়ার দিকে হাত দিতে কিন্তু পারে না। বাইরের দেশে ওরকম না, বাইরের দেশে আপনার হচ্ছে কেয়ার গিভারদের যথেষ্ট দাম আছে। এখন আপনি যদি টু বি অনেস্ট বাইরে যেতে চান প্রথমেই কিন্তু নার্স হতে পারবেন না। না ফার্স্টলি আপনাকে কি করতে হবে, কেয়ার গিভারের কোর্স করতে হবে। কিছুদিন কেয়ার গিভারে কাজ করতে থাকবেন, আবার একটা 6 মাসের কোর্স আছে ওইটা করতে থাকবেন। কোর্সটা কমপ্লিট হলে তারপরে আপনি ওই দেশে সরকারিভাবে পরীক্ষা দিতে পারবেন। এটা উত্তীর্ণ হওয়ার পরে তারপর বিএসসি হন, ডিপ্লোমা হন আর নন ডিপ্লোমা হন, এখন ওইটাই যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে সরকারিতে যেতে পারবেন ওই দেশে। আর যদি না পারেন তাহলে হচ্ছে একটা ছোটখাটো ক্লিনিকে, যেমন ধরেন বাংলাদেশে যেমন ছোটখাটো ক্লিনিক, ওই দেশে ছোটখাটো ক্লিনিকে করতে থাকতে হবে। আর আবার 6 মাসের ইয়ে নিতে হবে, ট্রেনিং নিতে হবে।